সবাই ভিডিওটা অবশ্যই পুরোটা ভালো করে শুনবে, কারণ এবছর পোস্ট বেসিকের কাউন্সিলিংয়ে অনেকটাই চেঞ্জেস আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি নার্সিং লার্নার। তোমরা সবাই ওয়েট করেছিলে 2024-এর পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের কাউন্সিলিং প্রসেস কখন শুরু হবে তার জন্য। অবশেষে আজকে তার নোটিশ বেরিয়েছে। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে কাউন্সিলিং প্রসেস করতে হবে 2024-এর ডিটেলসে। তাহলে চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। 2024-এর কাউন্সিলিংয়ের জন্য সবাইকে সিট ম্যাট্রিক্স যেটা ওয়েবসাইটে দেবে সেটা ফলো করতে হবে। ই কাউন্সিলিংয়ের জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা রেজিস্ট্রেশন। যে সমস্ত ক্যান্ডিডেটরা জিএমআর র্যাঙ্ক হোল্ড করছে তারা সবাই রেজিস্টার করতে পারবে নিজেদেরকে। এইবারে কাউন্সিলিং 3টে রাউন্ডে হবে, রাউন্ড 1, 2, 3। এবার ফার্স্ট রাউন্ডের আগেই সবাইকে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে, কারণ তারপরে আর রেজিস্ট্রেশন হবে না। এই রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা করে লাগবে রেজিস্ট্রেশন ফিজ হিসেবে। রেজিস্ট্রেশনের জন্য যেমন অ্যাপ্লিকেশান করেছিলে এক্সামিনেশানে সেই সমস্ত ইনফরমেশানগুলো এখানেও আবার ফিল আপ করতে হবে। যদি কেউ বাবার নাম বা মায়ের নাম মিস করে যায় অ্যাপ্লিকেশানে, তখন সেখানে সে এনে বলে লিখবে। এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস প্রোভাইড করতে হবে রিফান্ডের জন্য। তারপরে তার অ্যাপ্লিকেশান নাম্বার, রোল নাম্বার এগুলোও মেনশান করতে হবে, ওখানে অপশান আসবে সব। এছাড়া অ্যাকাডেমিক যে সমস্ত ডিটেলসগুলো আছে সেগুলোও ফিল আপ করতে হবে। সে কী ধরনের এমপ্লয়ি, ওয়েস্ট বেঙ্গল স্টেটের না আদার কোনো মানে ইএসআই সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটাও মেনশান করতে হবে। এছাড়া টিআর ক্যান্ডিডেট কিনা এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স 7/5/2024 অবধি কত বছরের হচ্ছে, যেন 3 বছর ওই 7/5/2024 অবধি হয়, এটা মিনিমাম। এরপরে চয়েস ফিলিং। অ্যাকাডেমিক স্কোর আর রেজিস্ট্রেশন ফিজ দিয়ে দেওয়ার পরে ক্যান্ডিডেটদেরকে ইনস্টিটিউশনের লিস্ট দেখানো হবে এবং সে তার পছন্দ মতো লিস্ট অ্যারেঞ্জ করে নেবে। এবার চয়েস লকিংয়ে কী হচ্ছে, যখন সে অ্যারেঞ্জ করে নিচ্ছে, যদি সে কোনো কিছু অ্যারেঞ্জ না করে তাহলে কিন্তু সে কোনো সিট পাবে না। তারপরে যখন সে চয়েস করে নিল সেগুলো যদি সেভ করে নেয় সে, তখন সেগুলো অটোমেটিক্যালি লাস্ট ডেটে চয়েস লক হয়ে যাবে। আর যদি সেভ না করে তাহলে কিন্তু সেগুলো হবে না লক। রাউন্ড 1 অ্যালটমেন্টে রিজার্ভড ক্যাটাগরি যদি ইউআরের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান মিট করতে পারে তাহলে কিন্তু ইউআর সিটও তারা অ্যালটেড হবে। এবার ফার্স্ট রাউন্ডে সবার যে শিডিউল ডেট আছে সেখানে কলেজ অ্যালটেড হয়ে যাবে। কলেজ অ্যালট হওয়ার পরে সবাইকে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স দিতে হবে। যদি সিট অ্যাকসেপ্টেন্স না দেওয়া হয় তাহলে কিন্তু তার আর পরবর্তীকালে কলেজ অ্যালট হবে না। এবার যখন কলেজ অ্যালট হয়ে গেল, সবাই যে যার কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করবে এবং সেখানে গিয়ে রিপোর্ট করবে। এবার হয়তো দেখা গেল যে সে যে কলেজ চয়েস করেছে বা সে যে কলেজ পেয়েছে, অ্যালট হয়েছে, সেই কলেজ তার পছন্দ। এবার সে তখন সেখানে নো আপগ্রেডেশন বলে, মানে আমি আর কোনো আপগ্রেড করতে চাই না, সে সেই কলেজে ভর্তি হয়ে যাবে। পিআই রিপোর্টিং করে সেখানে অ্যাডমিশান নিয়ে নেবে। কিন্তু ধরো যারা কলেজ পেয়েছে কিন্তু সেই কলেজ তাদের পছন্দ নয়, তখন তারা কি করবে, ইয়েস আপগ্রেডেশন করবে। ইয়েস আপগ্রেডেশন করে ওয়েট করবে, সেখানে কিন্তু শুধু তারা পিআই রিপোর্টিং করবে, কোনো আর অন্য কিচ্ছু করবে না। আর শুধু ইয়েস আপগ্রেডেশন করে ওয়েট করবে সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্টের জন্য। এই দুটো ছাড়া বাদ বাকি যে যা করবে, কেউ যদি অ্যাপ্লিকেশান না করে বা ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন কিছুই যদি না করে, সবাই কিন্তু এবারে বাদ চলে যাবে। এবার ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কি লাগবে, সিট অ্যালটমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড, 10th অ্যাডমিট কার্ড, সমস্ত মার্কশিট, নার্সিংয়ের রেজিস্ট্রেশন, টিআর লিস্ট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেটদের সার্টিফিকেট, পিডব্লিউডি ক্যান্ডিডেটের সার্টিফিকেট, সাথে ফোন নাম্বার। এটা কিন্তু কলেজ টু কলেজ ভ্যারি করে। এবার সেকেন্ড রাউন্ড, এটা খুব ভালো করে বোঝো। সেকেন্ড রাউন্ডে কারা অংশগ্রহণ করতে পারবে, যাদের ফার্স্ট রাউন্ডে কোনো অ্যালটমেন্ট আসেনি কলেজের তারা, আর যাদের
ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট এসেছিল কিন্তু ইয়েস আপগ্রেডেশন করেছিল তাদের, আর যারা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোনো কারণে হয়তো তাদেরকে কলেজ থেকে ক্যান্সেল করে দিয়েছিল, হয়তো কোনো ক্রাইটেরিয়া মিট করছিল না, তাদের এই 3 ধরনের ক্যান্ডিডেটদের সেকেন্ড রাউন্ডের জন্য তারা এলিজিবল। এবার যখন ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট হচ্ছে তখন একটা ইউনিক আইডি থাকবে, সেই আইডিটা তোমাকে কলেজে বলতে হবে যখন কলেজ জিজ্ঞাসা করবে ভেরিফিকেশনের সময়। এবার কখনোই কিন্তু কলেজ, হয়তো তুমি একটা কলেজ আপগ্রেডেড হলো, তোমার হয়তো সেই কলেজটা পছন্দ নয়, তখন কিন্তু অটোমেটিক্যালি আগের কলেজটা ক্যান্সেল হয়ে গেছে, তুমি আর আগের কলেজটা ফিরে পাবে না। এবার কি হচ্ছে, এই যে কলেজ যখন সিলেক্ট হচ্ছে তখন দেখা গেল যে তোমার যে কলেজ পছন্দ তুমি হয়তো সেই কলেজ পেলে না, কিন্তু আপগ্রেডেড হয়েছে, তখন তোমাকে কি করতে হবে, সেই কলেজে গিয়ে অ্যাডমিশান নিতে হবে, পিআই রিপোর্টিং করতে হবে। যদি না যাও তখন কিন্তু পুরো অ্যালটমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। আর যদি দেখা গেল কোনো রকমই অ্যালটমেন্ট আপগ্রেডেড হলো না, তখন তোমাকে ওই কলেজে গিয়েই আবার পিআই রিপোর্টিং করে আবার সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করতে হবে। যদি না করো তাহলে কিন্তু কলেজ যে অ্যালটমেন্ট হয়েছিল সেটা ক্যান্সেল হয়ে যাবে। এবার যে সমস্ত ক্যান্ডিডেটদের রাউন্ড 1-এ কোনো কারণে ক্যান্সেল করে দিয়েছিল ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, তখন কি করতে হবে, তাদের রাউন্ড 2-র জন্য হয়তো আবার তারা কলেজ অ্যালটেড হয়েছে, তখন তাদের কি হবে, তারা ওই কলেজে গিয়ে আবার রিপোর্টিং করবে এবং যদি সাকসেসফুল ডকুমেন্টেশন হয় ভেরিফিকেশন তাহলে তারা ওখানে অ্যাডমিশন নিতে পারে। যদি না কিছুই করে তাহলে কিন্তু আবার সে পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে, তারা আর কলেজ অ্যালটমেন্ট হবে না রাউন্ড 3-তে। এবার যে সমস্ত ক্যান্ডিডেটের হয়তো রাউন্ড 1-এ কোনো সিট অ্যালট হয়নি, তাদের রাউন্ড 2-তে ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছে, তখন তাদেরকে কী করতে হবে, 1000 টাকা দিয়ে সিট অ্যাকসেপ্টেন্স করতে হবে এবং যে সমস্ত ক্যান্ডিডেটদের যে কলেজ অ্যালট হয়েছে সেখানে গিয়ে আবার পিআই রিপোর্টিং করতে হবে এবং যেমন আগের বারে রুলস ছিল সেরকমই ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন এরকমভাবেই করতে হবে। যদি ভেরিফিকেশান সাকসেসফুল হয় তখনই ওই ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন, তাছাড়া কিন্তু হবে না। এবার সে যদি ওই কলেজে না যায় তাহলে কিন্তু তাকে ক্যান্সেল করে দেওয়া হবে। তাই অবশ্যই এইবারে পিআই রিপোর্টিং ম্যান্ডেটারি, মানে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতেই হবে। তোমার যদি কলেজে নাম আসে, মানে সিট অ্যালট হয় বা ইনস্টিটিউট অ্যালট হয়, তখন কিন্তু তোমাকে যেতেই হবে কলেজে ভেরিফিকেশনের জন্য। এবার রাউন্ড 3-তে কারা পার্টিসিপেট করতে পারবে, সমস্ত ক্যান্ডিডেট যাদের সিট অ্যালট হয়েছে রাউন্ড 1 আর রাউন্ড 2-তে, বা যাদের রাউন্ড 2-তে কোনো সিট অ্যালট হয়নি, বা যারা ইয়েস আপগ্রেডেশন করেছিল রাউন্ড 2-তে, বা যারা সিট অ্যাকসেপ্টেন্স দিয়েছে রাউন্ড 1-এ কিন্তু তাদের কোনো কারণে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সিট ক্যান্সেল হয়ে গেছিলো তারা। এবার এই সমস্ত ক্যান্ডিডেটরা যেমন রাউন্ড 2-র রুলস ছিল সেরকমভাবেই এখানে রাউন্ড 3-তেও সেম রুলস। যদি ফ্রেশ অ্যালটমেন্ট হয় তাহলে সিট অ্যাকসেপ্টেন্স দিয়ে কলেজে যেতে হবে, পিআই রিপোর্টিং করতে হবে, আর বাদবাকি মোটামুটি কলেজ যখনই তার নাম আসবে তখন তাকে কলেজে গিয়ে একবার ডকুমেন্ট ভেরিফিকেশান করে নতুন কলেজ হলে সেইখানে গিয়ে কিন্তু রিপোর্ট করতে হবে, তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তাদের নাম। এবারের কাউন্সিলিংয়ে অবশ্যই কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফিস 1000 টাকা সবাইকে দিতে হবে যাদের কলেজ অ্যালট হয়েছে, এবং নির্দিষ্ট কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে। এবং এই সমস্ত চয়েস লকিং, চয়েস ফিলিং এগুলোর কোনো স্ক্রিনশট রাখলে হবে না, তাদেরকে এগুলোর যে লিঙ্ক আছে সেই লিঙ্কে গিয়ে পেজটা ডাউনলোড করতে হবে। রিফান্ডের জন্য কলেজে অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন এই কাউন্সেলিং প্রসেস শেষ হয়ে যাবে তখন সবার 1000 টাকা রিফান্ড হয়ে যাবে। এবং যারা হয়তো অ্যাডমিশন নিতে ইচ্ছুক নয় তাদেরকে কলেজে গিয়ে বলতে হবে যে ওই সিটটা যেন উইথড্রল করে নেয়, তাহলে কিন্তু তার রিফান্ড প্রসিড হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কোথাও কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা পুরোটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।